খালামুনিরা, আমি প্রায় বেশ কয়েকদিন ফেসবুক লাইভ ক্লাসে ছিলাম না, কারণ আমাদের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বাংলা মাধ্যম দিবা শাখার জুম ক্লাউড মিটিং অ্যাপসের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। সেই জুম ক্লাউড মিটিং অ্যাপসের ক্লাসে আমার চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস আছে আগামী 7 তারিখ, 9 তারিখ এবং 12 তারিখ 10টা 45 মিনিট থেকে 11টা 25 পর্যন্ত। এই 3 দিন আমার চতুর্থ শ্রেণীর গণিত জুম ক্লাউড মিটিং অ্যাপসের ক্লাসে তোমরা সবাই ঢুকবে আশা করি, এবং সেটাতে ঢোকার জন্য যে মিটিং আইডি সেটা আমি ফেসবুকে অলরেডি দিয়েছি। তোমরা সেই আইডি দেখে জুম ক্লাউড মিটিং অ্যাপসের সেই অনলাইন ক্লাসে তোমরা ঢুকবে, সেই আহ্বান রেখে আমি আজকে আমাদের যে ফেসবুক লাইভ ক্লাস সেটা শুরু করছি। তো শুরু করার আগেই এই যে লকডাউন পরিস্থিতি এবং লকডাউনের কারণে তোমরা ঘরে বন্দি আছো, এই ঘরে বন্দি বা লকডাউনে বাসার মধ্যে থেকে তোমাদের পরিবারের মধ্যে যে একটা আন্তরিকতা আছে, সেই আন্তরিকতার বিষয়ে একটু বলতে চাই। ধরো তোমার বাবা আজকে জিজ্ঞেস করলো যে আজকে এই যে ইফতার হবে, সেই ইফতারের সময় তোমরা কে কি খাবে, সবাইকে জিজ্ঞেস করলো। তো তুমি বললে যে আমি বেগুনি খাবো, তরমুজ খাবো, জিলাপি খাবো, আপেল খাবো, খেজুর এবং পায়েস দিয়ে রুটি খাবো ইফতারে। তোমার মা বলল হালিম দিয়ে রুটি, শরবত, তরমুজ, আনারস, খেজুর হলে ভালো হয়। আর তোমার বাবা বলল তোমাদের দুজনের কথাই ঠিক আছে, তবে ইফতারিতে একটু ফলমূল বেশি থাকা ভালো। আর তোমার বোন বলল এগুলো থাকবে, কিন্তু সাথে ডাবের পানি আর লেবুর শরবত থাকলে আরও ভালো হয়। এই যে সবাই মিলে তোমরা আলোচনা করলে, এই আলোচনা করার মধ্য দিয়ে তোমাদের সিদ্ধান্ত হলো যে আজকে ইফতারিতে তোমাদের বাসায় ইফতারের সময় খেজুর, তরমুজ, আপেল, আনারস, বেগুনি, ডাবের পানি, লেবুর শরবত আর পায়েস দিয়ে রুটি থাকবে। এই যে আলোচনার মাধ্যমে ইফতারির আলোচনা করে নিলে এবং তোমরা ইফতারির মেনুটা ঠিক করে নিলে, এটা কিন্তু এর ফলে কি হলো, সবার পছন্দের খাবার সেখানে থাকলো এবং বাড়ির সবাই কিন্তু খুশি হলো, কারণ সকলের মতামতের গুরুত্ব পেল। এর নাম হচ্ছে গণতন্ত্র। আর এই যে সকলে মিলে যে মতামত দিলে এবং সেই মতামতের যে গুরুত্ব দেওয়া হলো, তোমার বাবা যে গুরুত্ব দিল, এইটার নাম হলো গণতান্ত্রিক মনোভাব। তো শিক্ষার্থীরা, এই আলোচনার মধ্য দিয়ে আমি যেটা মূল বিষয় বলতে চাচ্ছি যে আজকে আমাদের পাঠ হচ্ছে 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই পাঠ্য বইয়ের 10ম অধ্যায় গণতান্ত্রিক মনোভাব। আমাদের আজকের পাঠ গণতান্ত্রিক মনোভাব। আমাদের আজকের পাঠ হলো গণতান্ত্রিক মনোভাব। তো এই যে গণতান্ত্রিক মনোভাব, এই পাঠের আলোচনার শুরুতেই আমাদেরকে জানতে হবে আসলে গণতন্ত্র অর্থ কি। গণতন্ত্র অর্থ কি? তো প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্র অর্থ হচ্ছে আমরা যেটা বুঝি স্বাভাবিকভাবে জনগণের শাসন, এবং তোমাদের মতো বয়সে জানার বিষয় হচ্ছে গণতন্ত্র অর্থ হলো জনগণের শাসন। এবার আসো, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে? খুব সুন্দর একটা কথা যে গণতন্ত্র কাকে বলে। এই গণতন্ত্র কাকে বলে এটা জানার জন্য শুরুতে যে গল্প করেছিলাম,
এই গল্পে কিন্তু তোমার বাবা তোমাদের পরিবারের সবার মতামতকে গুরুত্ব দিয়েছে এবং গুরুত্ব দিয়ে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। মূলত এটাই হলো গণতন্ত্র। তো গণতন্ত্র হচ্ছে সকলের মত গ্রহণ করে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতন্ত্র বলে। আমি আবার বলছি, গণতন্ত্র হলো সকলের মত গ্রহণ করে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতন্ত্র বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানার জন্য, বোঝার জন্য আমি আরও একবার বলছি, সকলের মতামত গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতন্ত্র বলে। যেমন ধরো, তোমরা শ্রেণী নেতা নির্বাচন করো, মানে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করে, সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের বা তোমাদের বেশিরভাগ বন্ধুদের যাকে পছন্দ হয় তাকেই কিন্তু তোমরা ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করো। এটাই হলো গণতন্ত্র। আসো, গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খাতায়, এই CW খাতায় এগুলো লিখে নিতে পারো, এই প্রশ্নগুলো লিখে নিতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো এই গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? অবশ্যই গণতন্ত্র চর্চা প্রয়োজন আছে, কারণ গণতন্ত্র না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। এখন কেন গণতন্ত্র চর্চা প্রয়োজন সেটার পরিষ্কার ভাষায় যদি বলা যায় তাহলে হবে, কোনো কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ করা এবং সকলের মাঝে ঐক্যমত সৃষ্টির জন্য গণতন্ত্র চর্চা প্রয়োজন। আবার বলছি, কোনো কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করা এবং সকলের মাঝে ঐক্যমত সৃষ্টির জন্য গণতন্ত্র চর্চা প্রয়োজন। আমি তোমাদের সুবিধার্থে আরও একবার বলছি, কোনো কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করা এবং সকলের মাঝে ঐক্যমত সৃষ্টির জন্য গণতন্ত্র চর্চা প্রয়োজন। তাহলে তোমরা নিশ্চিতভাবে এতক্ষণে বুঝে গেলে যে গণতন্ত্র চর্চা কেন প্রয়োজন। এখন আসো, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন? এবার আমরা জানব গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন। এখন কেন প্রয়োজন সেটা তো আমি আলোচনার মাধ্যমে তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে গণতন্ত্র ছাড়া আসলে কোনো কিছুই ভালো হয় না। দেখো, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। যদি তোমরা গণতন্ত্র উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে সিদ্ধান্তটা সঠিক হবে, নিঃসন্দেহে সিদ্ধান্তটা ভালো হবে এবং সকলের মতামত নেওয়ার কারণে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, এর ফলে শৃঙ্খলা বজায় থাকবে। সেই কারণেই বলা হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আমি আরেকবার বলছি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এবার আসো, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানব
গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? খুবই সুন্দর কথা। এই যে তোমার বাবা তোমাদের সবার মতামতকে গুরুত্ব দিয়ে আজকের ইফতারির যে মেনু ঠিক করেছে, এটাই হলো গণতান্ত্রিক মনোভাব। যদি পরিষ্কার ভাষায় এই বইয়ের ভাষায় বলতে চাও তাহলে হবে অন্যের মতামতকে সম্মান করা, অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। আমি আবার বলছি, অন্যের মতামতকে সম্মান করা, অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। এবার আসো যে আমরা আসলে কোথায় কোথায় গণতন্ত্র চর্চা করতে পারি বা এই গণতন্ত্র চর্চাগুলো করার ক্ষেত্র কি কি। গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি? দেখো, এক নাম্বার হচ্ছে প্রথমে তো বাড়ি। আমরা বাড়ি থেকেই গণতন্ত্র চর্চা শুরু করতে পারি। আমরা বাড়ি থেকেই গণতন্ত্র চর্চা শুরু করতে পারি। দুই হচ্ছে পরিবার। মূলত বাড়ি আর পরিবার একই বিষয়, তারপরও আলাদা আলাদাভাবে আমাদেরকে বুঝতে হবে এবং সেটা কিন্তু বিষয়টাকে অনুধাবন করতে হবে। তিন হচ্ছে আমরা যেহেতু বিদ্যালয়ে থাকি, সুতরাং আমরা এই বিদ্যালয়েও আমরা গণতন্ত্র চর্চা করতে পারি। তিন হচ্ছে আমরা যখন বিদ্যালয় থেকে তোমরা যখন বড় হবে, বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে, সেখানেও কিন্তু তোমরা এই গণতন্ত্র চর্চা করতে পারবে। আবার খেলার মাঠ, খেলার মাঠ এখানেও কিন্তু তোমরা গণতন্ত্র চর্চা করতে পারবে। তাহলে গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো হচ্ছে বাড়ি, পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র, খেলার মাঠ। এখানে যদি প্রশ্ন করা হয় যে গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি আলোচনা করো, অথবা গণতন্ত্র চর্চা আমরা কোথায় কোথায় করতে পারি আলোচনা করো, তখন তোমরা সেখানে লিখবে যে বাড়িতে আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, পরিবারেও আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, আমরা আমাদের বিদ্যালয়ের নানা ক্ষেত্রে গণতন্ত্র চর্চা করতে পারি, আমাদের খেলার মাঠে খেলার সময় গণতন্ত্র চর্চা করতে পারি, আবার আমরা কর্মক্ষেত্রে যখন যাব তখন কর্মক্ষেত্রেও আমরা গণতন্ত্র চর্চা করতে পারি। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা জেনে গেলে যে কোথায় কোথায় গণতন্ত্র চর্চা করা যায়। এবার আসো গণতন্ত্র চর্চার উপকারিতা কি। গণতন্ত্র চর্চার যেমন প্রয়োজন আছে, তেমনি গণতন্ত্র চর্চা করলে তার কিন্তু উপকারিতাও আছে। গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি? শিক্ষার্থীরা, গণতন্ত্র চর্চার অনেক উপকারিতা আছে। আমরা কয়েকটি উপকারিতা আমরা জানব। এক নম্বর হচ্ছে গণতন্ত্র মানুষকে সহনশীল হতে শেখায়। মানুষকে কি করতে শেখায়? সহনশীল হতে শেখায়। অর্থাৎ অন্যের মতামতকে গুরুত্ব দিতে মানুষের মধ্যে একটা সহনশীলতা এসে যায়। পরিবার ও সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে। এই যে গণতন্ত্রের মাধ্যমে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তোমাদের পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র, এই সব জায়গায় একটা শান্তি এবং পরস্পরের মধ্যে যে ভালোবাসার সম্প্রীতি সেটা বজায় থাকে। ফলে কি হলো যে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।
এরপরে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। অর্থাৎ প্রত্যেক মানুষকে গণতন্ত্র কি করতে পারে? শ্রদ্ধাশীল হতে শেখায়, শ্রদ্ধাশীল হতে শেখায়। এটা পুরোপুরি বাক্য লিখতে তোমরা লিখবে যে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এবং 4 নম্বর হচ্ছে সকলের মত প্রকাশের সুযোগ পায়। এই গণতন্ত্রের উপকারিতা হচ্ছে এখানে সকলের মত প্রকাশের সুযোগ থাকে। আর 5 নম্বর হচ্ছে সিদ্ধান্তটি নিঃসন্দেহে ভালো হয়। অর্থাৎ এই যে তোমরা গণতান্ত্রিক উপায়ে সবার মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তটা নিবে সে সিদ্ধান্ত নিঃসন্দেহে ভালো হবে। নিঃসন্দেহে সিদ্ধান্তটি ভালো হয়। তো শিক্ষার্থীরা তোমরা জানলে যে গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি। আমি আরেকবার বলছি, সহনশীল হতে শেখায়, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, শ্রদ্ধাশীল হতে শেখায়, সকলের মত প্রকাশের সুযোগ থাকে, নিঃসন্দেহে সিদ্ধান্তটি ভালো হয়। তো আমরা জেনে গেলাম যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের উপকারিতা কি কি বা গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি। এবার আসো যে এই যে আমরা বলেছিলাম যে কোথায় কোথায় গণতন্ত্রকে চর্চা করা যায়, তার প্রথমটা হচ্ছে পরিবার। আমরা পরিবারে গণতন্ত্র চর্চা করব। তার আগে জানতে হবে পরিবারটা কি। পরিবার কি? পরিবার হচ্ছে বাবা মা, ভাই বোন, দাদা দাদি ও অন্যান্য নিকটাত্মীয় নিয়ে গঠিত হয় পরিবার। বাবা মা, ভাই বোন, দাদা দাদি ও অন্যান্য নিকটাত্মীয় নিয়ে গঠিত হয় পরিবার। এই পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? ভাবছো পরিবারে আবার গণতন্ত্র কি? প্রিয় শিক্ষার্থীরা, পরিবারেও গণতন্ত্র চর্চা করা যায় এবং পরিবারেও গণতন্ত্র চর্চার প্রয়োজনীয়তা আছে। কেন আছে? তখন তোমার পরিবারের সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করা যাবে এবং সকলের মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হবে, সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে। কি হবে? পরিবারের সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা এবং সকল সদস্যের মধ্যে ঐক্যমত সৃষ্টি করার জন্য পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন। এবার আসো পরিবারে গণতন্ত্র চর্চার ক্ষেত্র কি কি বা উপায় কি কি। পরিবারে গণতন্ত্র চর্চার উপায়। পরিবারে গণতন্ত্র চর্চার উপায়। আমরা কিভাবে পরিবারে গণতন্ত্র চর্চা করব? ধরো পরিবারের সকল সদস্য মিলে তোমরা যে কোনো কিছু কেনাকাটা করার পূর্বে সিদ্ধান্ত নিলে, ঘর সাজানোর ক্ষেত্রে সবার মতামত নিলে, খাটটা কোথায় থাকবে, ড্রেসিং টেবিল কোথায় থাকবে, এই সবাই মিলে যদি সিদ্ধান্ত নাও তাহলে সেটা ভালো হবে। তারপরে কোথাও বেড়াতে যাবে, সেই বেড়াতে যাওয়ার আগে জায়গা নির্ধারণের ক্ষেত্রে এবং কোন দিন যাবে সেটা তোমরা পরিবারে আলোচনা করে নিতে পারো। এবং বিশেষ দিনে তোমরা যে খাবার তৈরি করো সেই খাবারের মেনু কি কি হবে সেটাও কিন্তু পরিবারের সবাই মিলে আলোচনা করে নেওয়া যেতে পারে। এই ছিল পরিবারে গণতন্ত্র চর্চার উপায়। এখন এই গণতন্ত্র চর্চার সুবিধা কি? পরিবারে গণতন্ত্র চর্চার সুবিধা কি? পরিবারে গণতন্ত্র চর্চার সুবিধা কি? পরিবারে গণতন্ত্র চর্চারও অনেক সুবিধা আছে। কি সুবিধা? সব জায়গায় তুমি গণতান্ত্রিক আচরণ করতে পারবে। পরিবারে যদি গণতন্ত্র থাকে তুমি যে কোনো জায়গায় গেলে সেখানে তুমি গণতান্ত্রিক যে আচরণ সেটা করতে পারবে এবং আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। পাশাপাশি সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে মনোভাব সেটা তোমার মধ্যে গড়ে উঠবে। পরস্পরের প্রতি তুমি শ্রদ্ধাশীল হতে শিখবে। আর কি হবে? পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে। আমি আরেকবার বলছি,
পরিবারের গণতন্ত্র চর্চার সুবিধা হচ্ছে সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করতে পারবো, আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে, সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার মনোভাব গড়ে উঠবে এবং পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গণতান্ত্রিক মনোভাব যে পাঠ, সেই পাঠের প্রথম পর্যায়ের আলোচনা। আমরা দ্বিতীয় দিনে এই গণতান্ত্রিক মনোভাব নিয়ে আরও বেশি আলোচনা করব। তো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম সেটা একটু মূল্যায়ন করি। আসো, আমরা কি শিখেছি, তোমরা কি বুঝেছো বা কি জানলে, এবং আমরা আজকে কি জানলাম। প্রথমে আমরা কিন্তু জেনেছি গণতন্ত্র অর্থ কি, অর্থ কি। 2 নম্বরে জেনেছি গণতন্ত্র কাকে বলে, 3 নম্বরে আমরা জেনেছি গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন, গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন। আমরা জেনেছি গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন কেন, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন কেন। আমরা আরও জেনেছি গণতান্ত্রিক মনোভাব কাকে বলে, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে। আমরা শিখেছি গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি, গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি, বা আমরা কোথায় কোথায় গণতন্ত্র চর্চা করতে পারি। আমরা শিখেছি গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি। আমরা জেনেছি পরিবার কি, পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন, পরিবারে গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি এবং সুবিধা কি, গণতন্ত্র চর্চার সুবিধা কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমরা আজকে জেনেছি, কিন্তু এই জেনে বুঝে বসে থাকলে চলবে না, এগুলো আমাদের চর্চার মধ্যে থাকতে হবে। এই লকডাউনের মধ্যে বাসায় বসে তোমরা এই যে 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে, এই বইটির 10ম অধ্যায় গণতান্ত্রিক যে মনোভাব, সেই ওই অধ্যায়টি বের করে এই যে আমরা আজকে যা যা শিখলাম এগুলো তার সাথে মেলাবে, এবং আমার এই যে লাইভ ভিডিওটি তোমরা আমার প্রোফাইলে ঢুকে বারবার দেখে যে জায়গাগুলোতে সমস্যা হয় সেই সমস্যাগুলো তোমরা খাতায় লিখে নিবে। দেখবে তোমরা এই যে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারবে। তার জন্য আমি তোমাদের এগুলোকে বাড়ির কাজ হিসাবে দিলাম। বাড়ির কাজ
তো শিক্ষার্থীরা এগুলো তোমরা বাড়িতে লিখে বা পড়ে সব কিছু ভালোভাবে আয়ত্ত করে রেডি করে রাখবে। স্কুল খোলার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে, তাহলে তোমাদের যে অনুশীলন সেই অনুশীলনটা হয়ে যাবে। এই প্রত্যাশা করে তোমাদেরকে এগুলো সুন্দর করে ডায়েরিতে লিখে নেওয়ার আহ্বান করছি। তোমরা এগুলো লিখে নেবে। আর এই যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে তোমরা সব সময় বাসায় থাকবে, ঘরে থাকবে, বাসায় থাকবে এবং ঘরে থাকবে, কখনোই বাইরে যাবে না, বিনা কারণে বাইরে যাবে না। নিজেকে সেফ রাখবে, পরিবারকে সেফ রাখবে, অন্যকেও সেফ রাখবে। আমি আবারও বলছি, করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নাই। স্টে হোম, স্টে হিমসেলফ, স্টে হোম, সেভ হিমসেলফ, সেভ আদার্স। সো আজকের মতো ফেসবুক লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।